ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের গল্প রাত তখন ৩:৩৫। লেখক হাবিবুল বাশা। শুরু হচ্ছে রাত তখন ৩:৩৫। ভৌতিক বলে আসলে কি কিছু হয়, নাকি এটি শুধু মানুষের মনের ভুল? যদি ভৌতিক বলে কিছু নাই থাকে, তাহলে আমরা কেন এটাকে এত ভয় পাই? ভয় পেতে গেলে তো এর কোনো ভিত্তি থাকা উচিত, তাই না? মানুষের মন কি তাহলে কেবল কল্পনায় তৈরি করে ভয় পায়, নাকি এর পেছনে কোনো অজানা সত্য লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর কি আদৌ আমাদের কাছে আছে, নাকি এই ভয় কেবল প্রাচীন বিশ্বাস আর গল্পের মধ্যেই সীমাবদ্ধ? ভৌতিকের প্রতি মানুষের আকর্ষণ যতটা, তার চেয়েও বেশি হয়তো অজানা বিষয়কে ঘিরে থাকা রহস্য আর ভয়। তাহমিদ একজন খ্যাতনামা সাংবাদিক। যুক্তির উপর ভরসা করে চলা এই মানুষটির টিভি অনুষ্ঠানের নাম ছিল ভৌতিক ও অভৌতিক। প্রতি রাত ১২টায় সম্প্রচারিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ভৌতিক ঘটনার পেছনে সত্যতা উদ্ঘাটন করা। তবে মজার ব্যাপার হলো, তাহমিদ নিজেই কখনো ভূত বা অশরীরী কিছুতেই বিশ্বাস করত না। একদিন অফিসে সহকর্মী রাসেলের সঙ্গে এই নিয়ে তর্ক শুরু হলো। রাসেল বলল, ভাইজান, তাহমিদ ভাইজান, এইসব অলৌকিক জিনিস কিন্তু সত্যি হয়, আমি নিজের চোখে দেখেছি। তাহমিদ হেসে তাচ্ছিল্যের সুরে উত্তর দিল, আপনি কি বলতে স্যার? ভূত বলে পৃথিবীতে কিছু আছে? ভূত কিনা তা বলতে পারবো না, তবে তারা অশরীরী। তাহমিদ কিছুটা বিভ্রান্ত হয়ে বলল, এটা আবার কেমন কথা? হ্যাঁ, ভূত না কিন্তু অশরীরী? এটা আবার কি ধরনের যুক্তি কল্প? আরে না না ভাইজান, আমি সেটা বোঝাতে চাইনি। চুপ করুন, চুপ করুন, তাহলে এবার একটু চুপ করুন। ও কারণে কানের কাছে ভ্যান ভ্যান করবেন না। রাসেলের মুখে রাগের ছাপ ফুটে উঠল। ঠিক আছে দাদা, আপনি বিশ্বাস না করবেন তো করবেন না, কিন্তু এইগুলো যে সত্যি হয় তা আমি নিজের চোখে দেখেছি। তাহমিদ তাচ্ছিল্য করে বলল, আপনি কি বলতে কি দেখেছেন তা আল্লাহই ভালো জানে। কিন্তু যদি এগুলা মিথ্যে হইতো, তাহলে আমার প্রিয় বন্ধুকে পৃথিবী ছাইরা যেতে হতো না। আপনার সেই বন্ধু যে নাকি সাদ হইতে লাভ দিয়েছিলে? না ভাইজান, ও লাভ দেয়নি, ওকে ইচ্ছা করে ভূতে ওকে ফেলে দিয়েছে, তাই তো? হ্যাঁ ভাইজান, হ্যাঁ, সেই রকমই ব্যাপারটা। আপনার সেই বন্ধু তার চাকরি হারাইয়া হতাশায় লাভ দিয়েছিলে, তার মানুষ এটাকে ভূতের কাজ বলে চালায়া দিছে। আপনার সামনে যেদিন এইগুলো ঘটবে, সেই দিন বুঝবে এগুলো কোনো গল্প কাহিনী নয়। রাসেল চলে যাওয়ার পরও তাহমিদের মাথায় কথাগুলো ঘুরপাক খেতে লাগলো। সে নিজের মনে বলল, এই সব বোকা লোকেদের নিয়ে আর ভাড়া গেল না, আমি তাহলে প্রমাণ করব ভূত বলে কিছু হয় না, হয় না, হয় না। এইসব শুধু মানুষের মনের ভুল। তাহমিদ বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত হয়ে পড়ল, কিন্তু সে ভাবলো কিভাবে প্রমাণ করবে। আইডিয়াটা পেয়েছে, যদি একটা ভৌতিক বাড়িতে এক রাত কাটানো যায়, তাহলে পুরোটা ক্যামেরায় ধারণ করে দেখাতে পারবে। কয়েকজন পরিচিতকে ফোন করে খোঁজ দিল। জানা গেল একটি গ্রামে এমন একটি পুরনো বাড়ি আছে যেটি নিয়ে বহু গুজব রয়েছে। গ্রামের মানুষ বলে, রাতে ওই বাড়িতে গেলে কেউ আর ফিরে আসে না, বাড়িতে অভিশপ্ত। এই কথাগুলো শুনে তাহমিদের কৌতূহল আরো বেড়ে গেল। সে ঠিক করলো এই বাড়িতেই এক রাত কাটাবে, যা কিছু ঘটবে তা সে ক্যামেরায় ধারণ করবে। তাহমিদ যখন সেই গ্রামে পৌঁছালো, তখন সূর্য অস্ত যাচ্ছিল। গ্রামবাসীদের চোখে আতঙ্কের ছাপ। তারা তাহমিদকে অনেক অনুরোধ করলো, বাবা, আল্লাহ খুদা, ওই বাড়িতে যেও না, তুমি ফিরে আসতে পারবে না। তাহমিদ সবার কথা উড়িয়ে দিয়ে মুচকি হাসি দিয়ে বলল, তা কাল সকালেই দেখা যাবে। এরপর তাহমিদ ওখান থেকে চলে যায় তার নির্দিষ্ট গন্তব্যে।
বাড়ির সামনে এসে দাঁড়ালো তাহমিদ। সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে এসেছে। চাঁদের আলোয় বাড়িটা আরো রহস্যময় লাগছে। পুরনো কাঠের দরজা, ভাঙা জানালা আর মাকড়সার জাল, চারিদিকে যেন শূন্যতা। তাহমিদ ব্যাগ থেকে ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করলো। বাড়ি নাকি গভীর, রাত ৩:৩৫ এখানে নাকি অদ্ভুত কিছু ঘটে। আমি এই দুজনের সত্যটা যাচাই করব। তাহমিদ দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরের ভেতরটা অন্ধকার, শুধু তার টর্চের আলোর সামনের জিনিসপত্র দেখা যাচ্ছে। ঘরের মেঝেতে ধুলো জমে আছে, যেন বহু বছর কেউ পা রাখেনি। দেয়ালে পোকায় খাওয়া কাঠের তাক, ভাঙা চেয়ার আর এক কোণে ধুলো জমা আয়না। আয়নার সামনে এসে দাঁড়ালো তাহমিদ। টর্চের আলোয় নিজের প্রতিবিম্ব দেখে হাসলো, কিন্তু পরক্ষণেই তার হাসি মিলিয়ে গেল। আয়নায় নিজের প্রতিবিম্বের পাশে আরো একজোড়া চোখ দেখা গেল। পেছনে কেউ দাঁড়িয়ে। তাহমিদ মুহূর্তে পেছনে তাকালো, কেউ নেই। বুকের ভেতরটা কেঁপে উঠলো। নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এটা কল্পনা, নিজেকে সে বলল। সময় তখন রাত 2টো। তাহমিদ ডায়েরি লিখছিল। হঠাৎ ঘরের জানলা থেকে ঠান্ডা হাওয়া ঢুকলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো জানালাটা বন্ধ ছিল। পায়ের আওয়াজ শোনা গেল করিডোর থেকে, যেন কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। তাহমিদ টর্চ হাতে নিয়ে করিডোরে বের হলো। করিডোর ফাঁকা, শুধু বাতাসে শুকনো পাতার গন্ধ। আবার পায়ের আওয়াজ, এবার ঠিক পেছনে। পেছনে ঘুরতেই তার বুকটা কেঁপে উঠল। করিডোরের অন্য প্রান্তে একজন দাঁড়িয়ে, এক মহিলা, লম্বা সাদা শাড়ি, এলোমেলো চুল, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না, যেন কোনো কালো অন্ধকার তার মুখ ঢেকে রেখেছে। তাহমিদ জিজ্ঞাসা করলো, মহিলা কোনো উত্তর দিল না, শুধু হাত বাড়িয়ে কিছু দেখালো। তার আঙুলের শুকনো রক্ত তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। তাহমিদ দ্রুত ঘরে ফিরে এলো। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠেছে। সে ক্যামেরার ফুটেজ চেক করতে শুরু করলো। ক্যামেরায় দেখা গেল সেই মহিলার চেহারা, কিন্তু ভিডিওতে তো তার চোখ থেকে রক্ত ঝরছে। তাহমিদ এতটাই ভয় পেয়ে গেল যে তার হাত কাঁপতে লাগলো। হঠাৎ ঘড়ির দিকে চোখ গেল তাহমিদের। সময় তখন 3:35। ঘরের বাতি নিভে গেল। চারপাশে গাঢ় অন্ধকার, শুধু টর্চের মৃদু আলো। পেছন থেকে গলা শোনা গেল, এখানে কেন এসেছিস? তাহমিদ পেছনে তাকালো। সেই মহিলা এবার একদম তার সামনে। তার চুলগুলো ভেজা আর মুখে গভীর কাটা দাগ। তুই এখানে কেন এসেছিস? কেন? তাহমিদ পালানোর চেষ্টা করল। আতঙ্কিত হয়ে দরজার কাছে ছুটে গেল, কিন্তু দরজা খুলতে গিয়ে বুঝলো সেটি বন্ধ। বাইরে থেকে বন্ধ করা হয়েছে যেন। পেছনে তাকিয়ে দেখলো সেই মহিলাটি তার দিকে ধীর পায়ে এগিয়ে আসছে। সে তো আমারই কাছে আসছে, এখন উপায়? তাহমিদ মনে মনে বলল, মন পড়ার ক্ষমতাটা হয়তো সত্যি অশরীরীদের মাঝে বিদ্যমান। তার প্রমাণ পেল তাহমিদ যখন মহিলাটি হঠাৎ থেমে বলল, আর কোনো উপায় নেই, এবার তোর সব পথ বন্ধ। তার ঠান্ডা কণ্ঠস্বর কাঁপিয়ে দিল চারপাশ। এগিয়ে আসতে আসতে মহিলাটি যেন আরো ভয়ানক হয়ে উঠেছিল। তাহমিদ আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। সময় যেন থমকে গেল। কয়েক মুহূর্ত পর সাহস করে চোখ খুলল, কিন্তু কিছুই নেই। সেই অশরীরী কোথাও যেন উধার হয়ে গেছে। তবে তাহমিদ টের পেল তার শরীর অস্বাভাবিক ঠান্ডা, যেন তার শরীরের সব শক্তি শুষে নেওয়া হয়েছে। সে বুঝতে পারল তার ইন্দ্রিয়গুলো একে একে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, যেন এক অদৃশ্য শক্তি তার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। তারপর আর কিছু মনে নেই। তাহমিদ হাসপাতালে সাদা বেডে শুয়ে আছে। সারা শরীরে ক্লান্তি, মাথার ভিতরে এক অদ্ভুত শূন্যতা। চারপাশের নিস্তব্ধতা যেন আরো বেশি অস্বস্তি এনে দিচ্ছে। চোখ মুললেই মনে পড়ে যায় সেই বিভীষিকাময় রাতের কথা। তার হাতের কাছে পড়ে থাকা ডায়েরিটা এখনো রক্তের দাগে ভরা। সেই রক্ত যেন তার মনের অন্ধকার কোণাগুলোকে আরো বেশি জাগিয়ে তুলেছে।
তার পাশে গ্রামের কেয়ারটেকার লোকটা দাঁড়িয়ে, চোখে গভীর দুশ্চিন্তার ছাপ। তার দীর্ঘশ্বাস যেন সারা ঘরের নিস্তব্ধতাকে আরো ভারী করে তুলেছে। তোমারে তো আগেই বলেছিলাম, সাবধানও করেছিলাম, তুমি শুনলা না খুদা। বাবা, ওই বাড়ি চিন ভূতের না, নয় নয়, ওখানে রূপার অভিশাপ লেগে আছে। তাহমিদ একবার চোখ বন্ধ করলো, কিছুক্ষণ চুপ থেকে বলল, কে রূপাকে? কে রূপা? ওর সাথে বাড়ির সম্পর্ক কি? লোকটা প্রথমে কথা বলতে গিয়েও থেমে গেল। তার চোখে এক ধরনের দ্বিধা ফুটে উঠল। কয়েক মুহূর্ত পর সে বলল, রূপা ওই বাড়ির মালিকের মেয়ে ছিল। আমার বছর 20 আগের ঘটনা। আর বিয়ের রাতে ওকে মেরে ফেলা হয়। তাহমিদ শিউরে উঠল। কিন্তু কেন? আমি তো ওকে দেখেছি, ও তো আমার সাথে কথা বলেছে। সে কি? আল্লাহ, ও মরেছে কিন্তু শান্তি পাই নাই। যে রাতে ওকে মারা হয়েছিল সেই রাত থেকে ওর আত্মা এই বাড়িতে ঘুরে বেড়ায়। ঠিক 3:35 এই ওরই কণ্ঠ শোনা যায়। যারা ওর আত্মাকে বিরক্ত করে আর পাশে না, তারা পাশে না। কিন্তু আমি তো কিছু করিনি, আমি তো শুধু সত্যটাই খুঁজতে গিয়েছিলাম। সত্য খুঁজতে চাইলে রূপের কষ্ট বুঝতে হইব। তুমি ওর জীবনের গল্প জানো? তাহমিদ কিছুক্ষণ চুপ করে রইল। তার মনের ভিতর অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তারপর বলল, ওর গল্পটা জানালে হয়তো বুঝতে পারবো। লোকটা চেয়ার টেনে বসে পড়ল। তার গলায় ভারী কণ্ঠ, যেন কোনো দুঃখের ইতিহাস বলতে চলেছে। রূপা ছিল খুব মিষ্টি মেয়ে। গ্রামের সবাই তাকে ভালোবাসত। আর তার বাবা ছিলেন জমিদার। বিয়ের দিন রূপা অনেক খুশি ছিল, কিন্তু সেই খুশি টিকেনি বাবা, টিকেনি। তার স্বামী আর শ্বশুর বাড়ির লোকেরা তাকে মেরে ফেলেছিল, কারণ তার বাবার সম্পত্তি চাইতো তারা। তাহমিদের শরীর শিউরে উঠল। তারপর তার লাশ বাড়ির পেছনে কুয়ায় ফেলে দেওয়া হয়। ওখানেই আছে। সেই রাত থেকেই বাড়িটা অভিশপ্ত হয়ে যায়। রূপার আত্মা সুবিচারের অপেক্ষায় আছে। তাহমিদের মনে হলো গল্পটা এখানেই শেষ নয়, এর গভীরে আরো কিছু আছে। রাত 3:30। তাহমিদ আর কেয়ারটেকারের বসে আছে বাড়ির প্রধান ঘরে। কেয়ারটেকার তার হাতে একটা তাবিজ তুলে দিল। এটা রাখো, বিপদ হলে কাজে লাগবো। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। জানালার পর্দা অদ্ভুত ভাবে বাতাসে উঠতে লাগলো, যদিও বাতাস আসার কোনো পথ ছিল না। হঠাৎ করে এক নারী কণ্ঠ শোনা গেল, তুমি আমার ঘরে কেন? তাহমিদ পেছনে তাকালো। রূপা দাঁড়িয়ে আছে। এবার তার চেহারা স্পষ্ট। তার চোখে অশ্রু, ছোটে রক্তের দাগ। তার উপস্থিতি যেন পুরো ঘরকে শীতল করে দিল। তাহমিদ সাহস করে বলল, তুমি কি চাও? তোমার আত্মা কেন শান্তি পাচ্ছে না? আমার আত্মা আমার হত্যার বিচার চায়। আমার বাবা, আমার মা, তারা সুবিচার পায়নি। কেয়ারটেকার চিৎকার করে উঠল, তাহমিদ, পালাও! তাহমিদ, পালাও! আল্লাহ,
রূপার চোখ হঠাৎ আগুনের মতো জ্বলে উঠল। কেয়ারটেকার অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তাহমিদ কাঁপতে কাঁপতে বলল, আমি তোমার গল্প সবাইকে জানাইবো, তোমার সুবিচার হইব। রূপার ঠোঁটের কোণে ম্লান হাসি ফুটে। সত্যি বলছো? হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করছি। রূপা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রূপার কথা শুনে তাহমিদ গভীরভাবে প্রতিজ্ঞা করেছিল যে সে তার সুবিচার নিশ্চিত করবে। তবে তার মনের গভীরে এক ধরনের অস্বস্তি বাসা বেঁধেছিল। রূপার অভিশাপ শুধু সত্য উদ্ঘাটনের উপেক্ষায় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অতীতের ভয়ানক ঘটনা এবং গ্রামের মানুষদের বিশ্বাস। পরদিন সকালে তাহমিদ গ্রামের মানুষদের সামনে দাঁড়িয়ে পুরো ঘটনা জানালো। সবাই শোনার পর ভয় হতবাক হয়ে গেল। তবে কেয়ারটেকারের কথা ভেবে সবাই একজোট হতে সাহস করল না। একজন বয়স্ক গ্রামবাসী এগিয়ে এসে বলল, বেটা, তুমি সত্যি সাহসী, কিন্তু সাবধান, রূপার একটা খুবই ক্ষমতাশালী। তুই যদি ওর প্রতিজ্ঞা রাখতে না পারিস, তোর জীবনও বিপদে পড়বে। তাহমিদ দৃঢ় কণ্ঠে বলল, মই প্রতিজ্ঞা করছি, রূপার মৃত্যুর ন্যায় বিচার করবই করব। তবে আমাকে সাহায্য করতে হবে, আমি একা পারবো না। এবার গ্রামের কয়েকজন তরুণ তার পাশে দাঁড়ালো। একজন বলল, আমরা তোমার সাথে আছি, কিন্তু কিভাবে করবো এটা? তাহমিদ চিন্তিত হয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, প্রথমে পুলিশ দিয়ে জানাতে হইব। তবে শুধু পুলিশ দিয়ে হইব না, রূপার আত্মা এখনো শান্তি পায়নি। তাই আমাদের অতীতের ঘটনার সত্যটা খুঁজে বের করতে হইব। তাহমিদ, কেয়ারটেকার এবং কয়েকজন গ্রামবাসী মিলে রূপার বাবার পুরনো বাড়ি এবং জমিদারি খুঁজতে বের হলো। সেখানে তারা কিছু পুরনো নথি পেল। নথিগুলোর মধ্যে রূপার বাবার শেষ চিঠি পাওয়া গেল, যেখানে তিনি তার মেয়ে হত্যার জন্য রূপার শ্বশুর বাড়ির লোকেদের দায়ী করেছিলেন। চিঠিতে লেখা ছিল, আমার মেয়ে রূপাকে বাঁচাতে পারেনি, ওরা শুধু সম্পত্তির জন্য আমার সবকিছু ধ্বংস করলো। আমার মেয়ের আত্মা শান্তি পাবে না যতদিন না সুবিচার হয়। চিঠিটা নিয়ে সবাই থানায় গেল। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করলো। তদন্তের সময় রূপার শ্বশুর বাড়ির একজন বয়স্ক লোক পুলিশের সামনে স্বীকার করলো যে সেই রাতে তারা রূপাকে কুয়োয় ফেলে হত্যা করেছিল। তবে হত্যার পেছনে শুধু সম্পত্তি নয়, আরো কিছু লুকোনো কারণ ছিল। রাতের অন্ধকারে আবারও তাহমিদ সেই বাড়িতে ফিরে গেল। এবার তার সঙ্গে ছিল পুলিশ আর গ্রামের কয়েকজন সাহসী মানুষ। ঘড়ির কাঁটা ঠিক 3:35-এ পৌঁছালো। ঘরের ভেতর শীতল বাতাস বইতে শুরু করলো। হঠাৎ করেই জানালার কাঁচ কাঁপতে লাগলো। নারী কণ্ঠ ভেসে এলো, তুই আবার এলি কেন? তাহমিদ এগিয়ে এসে বলল, তোমার প্রতিজ্ঞা রাখতে এসেছি রূপা। তোমার হত্যার সত্যিটা উদ্ঘাটন হয়েছে। তোমার হত্যাকারীরা শাস্তি পাইব। রূপার আত্মা ধীরে ধীরেই তাদের সামনে আবির্ভূত হলো। তার চোখে এবার রাগের চেয়ে শান্তি রাখা ছিল। তাহলে কি সত্যি আমার বাবা মায়ের কষ্টের প্রতিশোধ নেওয়া হবে? হ্যাঁ, আমি কথা দিচ্ছি, তোমার আত্মা এবার শান্তি পাইব। রূপার মুখে মৃদু হাসি ফুটলো। সে বলল, তুই কথা রেখেছিস, আমি এখন শান্তি পেতে পারি। তবে একটা কথা মনে রাখিস, সত্য কখনো লুকোনো যায় না। এ কথা বলে রূপার আত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ঘরটাও যেন স্বাভাবিক হয়ে উঠল। কয়েক মাস পর রূপার হত্যাকারীদের আদালতে শাস্তি হলো। গ্রামের মানুষদের কাছে সেই বাড়ির অভিশাপ মুছে গেল। তারা আবারও সেই বাড়ি ব্যবহার করতে শুরু করল। তাহমিদ নিজের ডায়েরির শেষ পাতায় লিখলো, রূপার আত্মার শান্তি ফিরে এসেছে। আমি সত্য উদ্ঘাটন করতে পেরেছি। তবে এই ঘটনা আমাকে শিখিয়ে দিয়ে গেছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সাহস আর ধৈর্য সব থেকে গুরুত্বপূর্ণ।
এখন তাহমিদ আর তার সহকর্মীর কথার মানেটা বুঝতে পেরেছে। ভূত নয়, তবে তারা অশরীর। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।